আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওর পাশেই থাকবেন যদি ভালো লাগে। তো চলে আসলাম ছাদে। সকালবেলা ঠান্ডা মিষ্টি বাতাসে ছাদে না আসলে কিন্তু দিনের শুরুটা আমার সুন্দরই হয় না। তো এক দিন এখন এক রকমের সকাল হচ্ছে। কখনো সকালে দেখি একদম খুব টকটকা রোদ, দেখে একদম মেজাজটা যেন রোদের তাপের মতো গরম হয়ে যায়। আবার কখনো দেখি একদম মেঘলা আকাশ, হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাব। কখনো আবার আমাদের গ্রামে হালকা একটু কুয়াশা দিয়ে সকালটা হচ্ছে, আর কখনো হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তো অদ্ভুত একটা মিশ্র আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা এখন পার করছি। এখনই বললাম, দেখা যাচ্ছে ইস কি গরম, একটু বৃষ্টি পড়লে ভালো হবে। দেখা যায় কি মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে বলছি এই ফ্যানটা একটু স্লো করে দাও, খুব ঠান্ডা লাগছে। এমনই হচ্ছে, আমার সাথে তো ইদানিং এমনই হচ্ছে। তো কদম ফুল গাছে দেখতে পাচ্ছেন একটা মোটা দড়ি ঝুলানো জিরো আকারের। আয়াত আমাকে দেখে বলছিল, আম্মু এই রশিটা ফাঁসির রশির মতো, এটা কি জন্য ঝুলছে? তো আমি আয়াতকে বললাম, তোমাদের জ্বালায় আমার একদম ফাঁসি খেয়ে মরে যেতে ইচ্ছে করে, এটা রেখেছি যেন আমি ফাঁসি খাই। আসলে আমি ঠাট্টার ছলে বলেছি। সাথে সাথে আমার আয়াত আমাকে কোমরে জড়িয়ে ধরলো, বললো, না মা তুমি এমন কথা বলবে না, আমি আর কখনো তোমাকে জ্বালাবো না, আমি খুব স্পিরিটে লিখবো, রিভিশন দিব বারবার, কত কিছু বলে দিচ্ছে। আসলে বাচ্চাদের মন এখনও অনেক কোমল, এখনও অনেক কি বলবো, একদম তুলতুলা মন। কোনো রকমের জটিলতা ওরা একটু সহ্য করতে পারে না, জটিলতা সহ্য করার দরকারও নেই। তো যা হোক, অনেক কথা বলে ফেলেছি। আশা করি আমার মতো ছোট বাচ্চার মা যারা আছেন, কম বেশি কিন্তু এইসব দুষ্টু মিষ্টি কথার মধ্যে দিয়ে আপনাদের দিনটা পার হয়, এবং এইসব কথার ধরনগুলো নিশ্চয়ই আপনাদের সাথে খুব পরিচিত। তো যথারীতি নিচে চলে আসলাম, আর চলছে পেট পূজার আয়োজন। সকালে এক ঘরে এক রকমের নাস্তার আয়োজন চলে। আর সবসময় দেখা যায় কি একই রকমের নাস্তা খেলে ভালো লাগে না। রুটি পরোটা এগুলো যদি প্রতিদিন খাওয়া হয় তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না। মাঝে মাঝে দেখা যায় কি রুচির পরিবর্তনের জন্য নাস্তা চেঞ্জ করতে হয়। আবার অনেক সময় দেখা যায় সময় বাঁচানোর জন্য নাস্তা চেঞ্জ করতে হয়। আবার অনেক সময় আলসেমি বা ফাঁকিবাজি করার জন্যও নাস্তা চেঞ্জ করতে হয়। সব কিছু মিলিয়ে এই অবস্থা। আর সামনে তো আসছে শীত। শীত হলেই তো সমস্যা, বিছানার চাদর থেকে যেন বের হতে ইচ্ছে করে না। একবার ঢুকলে যখন শরীরটা গরম হয়ে যায় আর উঠতে একদম ইচ্ছে করে না, মনে হয় যেন চাদর থেকে ওঠা অনেক কঠিন কাজ। তবে এগুলো শুধু আমাদের জন্য কথার কথা, আমাদের কিন্তু ঠিকই উঠতে হয়, ঠিকই সব কাজ করতে হয়, তাও আবার ভরে ভরে ওঠে। তো এই তো এদিকে অল্প একটু বাজার এগুলো গুছিয়ে নিচ্ছি। তার আগে আমার আয়াত সোনাকে স্কুলে পাঠিয়ে দিলাম নাস্তা খাওয়ার পর। তো আয়াতকে স্কুলে ইদানিং আমি নিয়ে যাচ্ছি, ওকে বসিয়ে দিয়ে তারপর আমি আসলাম। আর এসে দেখলাম একটু বাজার রয়ে গিয়েছে, যেগুলো এখনও গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে ফেলি। আর সব সময়ের মতো একটা ডিম ভেঙে গেল। তো এগুলো হচ্ছে কিছু খোলা বিস্কিট, এগুলো আমার ঘরের সামনে দোকানটাতে বিক্রি করে, ভালোই লাগে, খারাপ না। আমরা তো এগুলোকে হাড্ডি বিস্কিট বলি, এমনিতে তো টোস্ট বলি, তবে আমাদের চট্টগ্রামের ভাষায় অনেকে কিন্তু তক্তা বিস্কিট, হাড্ডি বিস্কিট এরকম নামে পরিচিত অনেক বিস্কিটের সাথে। তো চট্টগ্রামে তো বেলা বিস্কিট বললেই সবাই দিওয়ানা। আগে তো দেখা যায় কি বেলা বিস্কিট, টোস্ট বিস্কিট, রোজ বিস্কিট, নিমকি বিস্কিট, চান্দা বিস্কিট, কত রকমের বিস্কিট দেখতাম ছোটোবেলায়। এখন কিন্তু সময়ের ব্যবধানে অনেক বিস্কিট সচরাচর দেখাও যায় না, আর অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো এদিকে বেশ কিছু আমড়া গোটাকে এভাবে চিকন চিকন করে কেটে নিলাম। তো একটু আমড়া গোটার আচার বানাবো, অনেকটা কাশ্মীরি আচারের মতো। আর আমার কাজে আমাকে হেল্প করার জন্য আলিফ চলে এসেছে বলতে ওকে আমি ডাকিনি, আমি কাজ করছিলাম, ও আমার থেকে যেন কি একটা জিজ্ঞেস করতে আসলো। তো দেখেছি, সাথে সাথে বললাম, বাবা এই কাজটা একটু করে দাও, আমি অন্যদিকে আরেকটা করে নিচ্ছি, কাজের তো আর শেষ নেই। তো আমাকে কাজটা করে দিচ্ছিল, তো এই আচারটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই আচারটা আলিফ, আয়াত আর আমার জামাইয়ের খুবই পছন্দ। আমি তো গ্যাস্ট্রিকের কারণে তেমন একটা আচার খেতে পারি না। আগে কিন্তু বিয়ের আগের সময়টাতে এক বসাতে এক বয়াম আচার, কিন্তু মানে এক জার আচার শেষ করে ফেলতে পারতাম। এখন কিন্তু 2 থেকে 3 পিস খেলে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, বুক জ্বালা পড়া শুরু হয়ে যায়। কিছু করার নেই, বললাম না সময়ের পরিবর্তনে অনেক কিছু, মানুষের সুখ দুঃখ, আশা, ভালোবাসা, তারপর কল্পনা, চিন্তাধারা, অনেক কিছু সময়ের ব্যবধানে কিন্তু চেঞ্জ হয়ে যায়, পরিস্থিতির সাথে সাথে চেঞ্জ হয়ে যায় আর কি। তো এদিকে কাজ করতে করতে আমি দেখাচ্ছি
যে কিছু ভ্যাট বেগুন, এই যে ভ্যাট বেগুন এগুলোর বই পুস্তকের নাম কি আমি জানি না, আমরা তো চট্টগ্রামের ভাষায় ভ্যাট বেগুন বলি। এই বেগুনের গাছ হয়েছে ছাদে, আগেও শেয়ার করেছি। তো বেশ কিছু বেগুন এনেছি, এগুলো ভর্তার জন্য রেডি করব। এটাকে একটা কমন কথা বলে নিই, যারা আমার ভিডিওটা দেখছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন, প্লিজ আমার ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আপনাদের মতো অনেক আপু ভাইয়ের কাছে পৌঁছে দিবে। তো এই তো এদিকে কথা বলতে বলতে চুলার আঁচ ছোটো করে রেখেছিলাম। আচারটা কিন্তু একদম কষা কষা হয়ে গিয়েছে। তো এই আচারটাকে আমি আর 5 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো, তারপর চুলা অফ করে দিব। এটা আরও মাখো মাখো হয়ে যাবে। এই যে একদম তেল ছিটছিটে হয়নি, এটা খুবই মজা, একটু মিষ্টি মিষ্টি ভাব। তো একটু চিনি দিয়েছি অবশ্য, যেহেতু বাচ্চারা একটু চিনি পছন্দ করে, তো সেক্ষেত্রে আমার জামাই খুবই কম খাবে, মানে আমি খেতে দিব কম আর কি। ও তো পেলে সবই সাবার করে দিবে, ও মিষ্টি খাবারের পাগল। এই যে ডায়াবেটিস হলে যে অবস্থা। তো এদিকে আয়াত স্কুল থেকে আসার কথা বলেছিল আইসক্রিম কিনবে, তো আজকে আয়াতকে স্কুল থেকে আলিফ এনেছে, তো ও আয়াতকে আইসক্রিম কিনে দিয়েছে। আমরা 4 জনে 4টা আইসক্রিম খেয়ে নিলাম। তো এইদিকে হচ্ছে একটু বিরিয়ানি গরম করে নিচ্ছি। তো আয়াতকে স্কুলে যখন নিয়ে যাচ্ছিলাম তখন হালকা বৃষ্টি ছিল, ওকে স্কুলে দিয়ে আসার পথে মোটামুটি ভালোই বৃষ্টি, আর এখন একদম ফাটাফাটি রোদ। কি অবস্থা, যেটা বলছিলাম আর কি শুরুতে। তো আমি আজকে রান্না করিনি, মানে দুপুরের জন্য রান্না করিনি, কারণ ফ্রোজেন করা কিছু বিরিয়ানি ছিল, সেগুলো গরম করে নিচ্ছি। যদিও বা ডিপ ফ্রিজে ফ্রোজেন করা বিরিয়ানি আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আত্মীয় স্বজন ভাই বোন এরা আছে, তো এটা পাঠাই, তো সব তো আর একসাথে খাওয়া যায় না, কিছু ফ্রিজে রেখেছি। তো এগুলো এক জায়গা থেকে আসা আর কি, আমার বড় আপা পাঠিয়েছিল, তো এগুলো এখন গরম করে নিচ্ছি। তো এগুলোই দুপুরে খাবে। সালাদ আগে থেকে কেটে নিয়েছি, আচার লেবু রেডি করে রেখেছি, আজানের জন্য একটা ডিম হাফ বয়েল করে নিয়েছি। তো এদিকে দুপুরে ভাত খাওয়ার পর তো বদভ্যাস আছে, কিছু একটা খেতে হবে, তো সেজন্য আমি আনারসটা কেটে নিচ্ছি। এখানে 2টো আনারস কাটবো। তো একটা আনারস একটু মিষ্টি আর একটা একটু টক ভাব আছে, যেটা একটু টক ভাব সেটাকে আমি দুপুরে খাওয়ার জন্য কেটে নিচ্ছি। আর যেটা মিষ্টি এখন যেটা কাটছি এটা মিষ্টিটা, এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিব। কেন সেটা ভিডিও দেখতে থাকেন, পরবর্তীতে শেয়ার করছি। তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনারা সব সময় দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন বা লাইক দিয়ে আমাকে সামনে যেতে সহযোগিতা করছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো কথা বলতে বলতে এদিকে আমি আনারস কেটে নিচ্ছি। আর চলুন, আমি যেহেতু ইউটিউবের সাথে জড়িত, আমার একটা ছোট্ট ইউটিউব পরিবার আছে, তো আমি ইউটিউবে ঢুকলে কি দেখতে পাচ্ছি ইদানিং, ফেসবুকে ঢুকলে কি দেখতে পাচ্ছি ইদানিং, মোবাইলের আবহাওয়াটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রাকৃতিক আবহাওয়া তো গেল, মোবাইলের একটা প্রকৃতি আছে, সেই প্রাকৃতিক আবহাওয়াটা বলি। সেটা হচ্ছে ইদানিং কিন্তু আমরা সবাই রাসেল ভাইরাসে আক্রান্ত, কম বেশি সবাই জানতে পারেন। একে পেলে না আমি মনে হয় এমন মরিচ বাটানি দিব, এই জিন্দিগিতে যেন এর বাপ মায়ের নাম ভুলে যায়, এমন একটা মরিচ বাটানি দিব অসভ্য লোকটাকে। যে আপনারা সবাই চিনেন যে বর্ষা আপু, আমি তো বর্ষা আপুই বলবো, অসম্ভব কি বলবো, অসম্ভব প্রতিভা মই একজন নারী, আমি তো সেটাই মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। যা এতটা অ্যাসিড দগ্ধ, উনি ওনার পুরো শরীরটা কেমন অ্যাসিডে কুঁকড়ে গিয়েছে, অথচ ওনার ভিডিও আমি যত দেখি, সত্যি কথা বলতে আমি আরও সামনে যাওয়ার সাহস পাই। প্রতিদিন মনে হয় আমি ওনার ভিডিও দেখে সামনে যাওয়ার সাহস পাই। প্রথম দিন যখন আমি ওনার ভিডিও দেখেছি আমি কিন্তু কেঁদে দিয়েছিলাম, কেঁদে দিই নাই তবে কেঁদে দিয়েছিলাম। এটাও আরেকটা ভাইরাল কথা, কেঁদে দেওয়ার। তো যা হোক, কারণ একটা মেয়ে ছোটোবেলায় এতটা কষ্ট কীভাবে সহ্য করতে পারে, কতটা স্ট্রং হলে উনি আবার উঠে দাঁড়াতে পারে। তো এমন একটা মেয়ে প্রথমে ডিভোর্স হলো প্রথম স্বামীর সাথে, আবার বাঁচার একটু মানে সামনের দিকে যাওয়ার জন্য, থেমে না যাওয়ার জন্য উনি জীবনকে আবার নতুন করে শুরু করেছে একটা মেয়ের হাত ধরে, বাচ্চা মেয়েটাকে সাথে নিয়ে। তারপর উনি আবার দ্বিতীয়বার বিয়ে করেছে, ঠিক আছে, তাজিন আহমেদের হাজব্যান্ডকে বিয়ে করেছিল উনি। তারপর
ওনার একটা ছোট ছেলে বেবি হয়েছে। হতে না হতে কিন্তু ওনার হাজব্যান্ড মারা গেল। প্রথম দিন আমি নিউজটা পেয়ে খুব শক খেয়েছিলাম। তো যা হোক, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। ওনাদের ভালো খারাপ আমি এতগুলো বিবেচনা করার মতো আমার এতটুকু জ্ঞান বুদ্ধি এখনো হয়নি কার লাইফে কী হয়েছে। তো আমি যা দেখছি যে লোকটাকে উনি বিয়ে করেছে, উনি নাকি নায়ক, বাংলাদেশের এমন কোনো নায়িকা নেই যার সাথে উনি ফিল্মে অভিনয় করেনি। ইচ্ছে করে থাপ্পড় লাগাতে এত কীভাবে বাটপারি কথা বলে। যেদিন প্রথম ওনাদের বিয়ের ভিডিও দেখেছি আমি তো অবাক, এটা কে টাকলা। তো নিজেকে এই সারাক্ষণ খালি আমি আই এম একটা কিছু এমন একটা ভাব দেখায়, থাপড়াতে ইচ্ছে করে অসভ্যটাকে। কী অবস্থা করে মারলো, কী অবস্থা! এই লোকগুলোকে না আমার মনে হয় যে একদম জনসম্মুখে এনে একদম জুতা পিটা করে মারা দরকার। তো আমি মানে এই নিউজটা দেখার পর বর্ষা আপু ওনার যে সমস্যাগুলো বলেছে, আসলে যা রটে তার কিছুটা তো বটে, কিছু না কিছু তো সত্যতা আছে। তো কি বলবো, আসলে আমরা নারীরা নিজেরাই নিজেদেরকে অসহায় করে রাখি, না হলে কিন্তু কেউই অসহায় না। তো কেউ কারো চাইতে কম না, নারী পুরুষ। দেখা যায় কি সবসময় নারীদেরকে ছোট করে দেখা, এটা ঠিক না। অনেক সময় আবার অনেক নারীর হাতেও পুরুষরা টর্চারিত হচ্ছে, মানে নির্যাতিত হচ্ছে, আবার অনেক পুরুষের হাতেও অনেক নারী নির্যাতিত হচ্ছে। তো সঠিক আইনের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন সঠিক বিচার পান। তো এটা আর কি ইউটিউবের মাধ্যমে, আমি তো একজন ছোট ইউটিউবার, তারপরও আমার যতটুকু বলার, আমি একজন নারী, আমি একজন মা। তো সেই হিসেবে আমি বললাম। তো কথা বলতে বলতে বকর বকর করতে করতে এদিকে দেখাচ্ছি বেশ কয়েকদিন ধরে আমি বাংলাদেশের মিলাদুন্নবী দেখিয়েছি। বিদেশে কি মিলাদুন্নবী হচ্ছে না, এটা দুবাই শহরে। তো এখানে মিলাদুন্নবী কেমন হচ্ছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার খুব কাছের একজন মানুষ আমার ভিডিও দেখে, তো উনি আমার জন্য এই ভিডিও ক্লিপগুলো পাঠিয়েছে ওনাদের দুবাইয়ের মধ্যে কিভাবে করে ওনারা মিলাদুন্নবী করছে সেটা, আর বলেছে যেন আমার ভিডিওতে শেয়ার করি। তো আমি আপনাদের উদ্দেশ্যে, আর অনেক প্রবাসী ভাই আর আপুরা আমার ভিডিও দেখে আমি জানি, তো ওনাদের উদ্দেশ্যে আমি এটা শেয়ার করলাম। ছাদের উপরে মিলাদুন্নবীর খাওয়া চলছে, আর মাশাআল্লাহ যেই একটা প্লেটের ছবি পাঠিয়েছে, আমি তো দেখে একদম মাথা ঘুরে গেল। এত মাংস এক প্লেটে খায় কীভাবে! মাশাআল্লাহ, খেতে পারলে তো ভালো। তো ওনাদের আনন্দগুলো দেখছিলাম, আসলে কি সুন্দর করে সুন্নতি কায়দায় মাটিতে বসে ওনারা খাচ্ছে। তো দেখে সুন্দর লাগছিল। দেখা যায় কি পরিবার পরিজনকে দেশে রেখে, তো দেখা যায় ওখানে যদি মিলাদুন্নবী না হতো তাহলে দেশের মানুষ বলতো, হায় ওরা কি মিলাদুন্নবী করতে পেরেছে, ওরা কি খেতে পেরেছে। দেখা যাচ্ছে প্রায় মুসলিম দেশগুলোতে মিলাদুন্নবীটা হয়, আসলে খুব ভালো লাগে দেখতে। তো ওনাকেও আমার এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ ভাই, আপনি আমার জন্য এই ভিডিওটা পাঠিয়েছেন। এটা আমার ইউটিউব পরিবারের স্মৃতি হয়ে থাকবে। তো দেখছিলাম চারিদিকে লাইটের ঝকমকো, আর হালকা আলোতে ছাদের উপর ওনারা খাচ্ছে। তো এখানে তো কাউকে আমি চিনতে পারছি না, হয়তোবা এই ভিডিওর মাধ্যমে অনেকের আপনজনকে এখান থেকে খুঁজে নেবেন, চিনে নেবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওর সাথে থেকে যাবেন। পরবর্তীতে ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এতক্ষণ সময় নিয়ে আমার আজাইরা বকর বকর হজম করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিরিয়ানির প্লেটটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, দেখে কিন্তু খুব লোভনীয় লাগছিল। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আর আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।